আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশের সর্ববৃহৎ নার্সিং ভর্তি কোচিং নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে একটি লাইভ ক্লাসে আপনারা যুক্ত আছেন। সকলকে, আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন সকলকে স্বাগতম আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য। এবং যে কে কোথা থেকে আমাদের এই ক্লাসটাকে দেখছেন আমাকে দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমাদের ক্লাসের সাউন্ডটাকে ক্লিয়ারলি প্রপারলি শোনা যাচ্ছে কিনা এবং আমার পিছনে থাকা বোর্ডটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু দ্রুত ইনশিওর করবেন। আমরা আজকে যারা হচ্ছে গিয়া আমাদের সাথে এতদিন যুক্ত ছিলেন নিউরনের সাথে, তাদের কতটুকু উন্নতি হলো সেটা আমরা এই ক্লাসের মাধ্যমে প্রুভ করব। এবং যারা বিভিন্ন প্রকার নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হওয়া নিয়ে শঙ্কায় আছেন যে কোথায় গিয়ে ভর্তি হবেন, কোথায় গিয়ে ভর্তি হলে আপনি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবেন, সেই শঙ্কাটাকে দূর করার ক্ষেত্রে কিভাবে আমাদের প্রস্তুতিটাকে গোছাবো সেই সম্পর্কে আমরা এই ক্লাসে দেখব। সুন্দরভাবে কিভাবে আমাদের প্রস্তুতিটাকে আমরা একেবারে পরিপূর্ণ করে আমরা একটা এক্সামে যেতে পারি, সেজন্য আমাদের করণীয় কি, কিভাবে আমরা ঘুচিয়ে পড়লে হচ্ছে কি আমরা আমাদের একটা সেরা কনফিডেন্স নিয়ে হচ্ছে কি আমরা হলের ভিতর যেতে পারবো, সেজন্য আমাকে কিভাবে পড়তে হবে সেই পদ্ধতিগুলো দেখিয়ে আমি আজকে আমাদের সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন সলভ করে দেখাবো, যেখান থেকে আপনাদের সামনের পরীক্ষাতেও কিছু উপযোগী প্রশ্ন আপনারা কমন পেতে পারেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে আমার এই লাইভটাকে দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আমাকে দয়া করে একটু জানাবেন। যারা আপনাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটাকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটাকে শেয়ার করার মাধ্যমে আপনার টাইম লাইনে রেখে দিতে চান, আপনি দ্রুত শেয়ার করে দিতে পারেন। আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু যে আছে তাকে আপনি মেনশন করে আজকের ক্লাসটা যুক্ত হওয়ার জন্য বলতে পারেন। খুব দ্রুত কাজগুলো করবেন, আমরা একটি সুন্দর ক্লাস উপভোগ করতে যাব। এই কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা আমরা শুরু করব। কারা কে কোথা থেকে আমাদের ক্লাসটাকে দেখছেন দ্রুত আমাকে জানাবেন। আজকের এই ক্লাসটা আপনার জন্য যারা হচ্ছে একদম শুরু থেকে আমাদের যেখানে আমাদের এইচএসসি পরীক্ষাটা ছিল সে তারপর থেকেই যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করছেন তাদের উন্নতি, এবং যারা এখনো শঙ্কায় আছেন যে আপনি কি নার্সিং একটা পরীক্ষা দিবেন কি দিবেন না, যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনার জন্য বেস্ট প্রতিষ্ঠান কি হতে পারে, তাদের শঙ্কাটাকে দূর করার জন্য আপনার ঘোষালো প্রিপারেশনটা কিভাবে আপনি নেবেন সেই সম্পর্কে আমরা আজকে ক্লাসে কথা বলবো। এবং আপনাদের আমি দেখিয়ে দেব একটা প্রশ্নকে কিভাবে সলভ করে আপনি আপনার প্রিপারেশনটাকে বেস্ট একটা প্রিপারেশনে নিয়ে যেতে পারেন, আপনাদের কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে পারেন। সেই হচ্ছে গিয়ে সেই পদ্ধতিকে আমি আপনাদের সামনে একদম হাতে কলমে দেখিয়ে দেব, এবং আশা করা যায় যে আপনি আজকের এই ক্লাসটা থেকে অনেক উপকৃত হবেন। কে কোথা থেকে দেখছেন আমাদের ক্লাসটাকে দ্রুত বলে দেবেন, এবং ক্লাসটাকে শেয়ার করার মাধ্যমে আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন, আপনার একটি বন্ধুকে আপনি উপকার করতে পারেন। আমাদের সাথে অনেকেই হচ্ছে গিয়া যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। যারা হচ্ছে গিয়ে আমাকে সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আপনার সুস্থতা কামনা করি। সেই সুস্থতা আপনাকে একেবারে প্রিপারেশন পর্যন্ত, একদম পরীক্ষার আগ দিন পর্যন্ত একটা ঘোষালো প্রিপারেশন এনে দিতে পারবে ইনশাল্লাহ। সেই সুস্থতা কামনা করি, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এবং যারা আমাকে জিজ্ঞেস করছেন যে কেমন আছেন ভাইয়া, সকলকে বলি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের নিউরন পাবলিকেশনের স্বনামধন্য চেয়ারম্যান স্যারকে এবং আমাদের স্বনামধন্য পরিচালকদেরকে, যারা আমাকে আজকে আপনাদের সাথে একটু কথা বলার জন্য, একটা সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য আমাকে এখানে দাঁড় করার সুযোগ দিয়েছেন। তাদেরকে সকলকে ধন্যবাদ। নাসিমা আমাদের সাথে যুক্ত আছেন, নাসিমা যুক্ত আছেন মিরপুর থেকে আমাদের সাথে, আমাদের ফার্মগেট থেকে অনেকে যুক্ত আছেন, ফার্মগেটের আমাদের স্টুডেন্ট। এরপরে চাঁদপুর থেকে যুক্ত আছেন সিদরাতুল মুনতাহা, ধন্যবাদ সকলকে। সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সৌরভ চন্দ্র যুক্ত আছেন আমাদের সাথে, তারপর হচ্ছে সানজিদা রহমান, সকলকে ধন্যবাদ। যারা এখনো ক্লাসটাকে শেয়ার দেননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি শেয়ারটাকে দ্রুত শেয়ার দিয়ে ফেলুন, কারণ এই ক্লাসটা থেকে আপনার একটি বন্ধু উপকৃত হতে পারে। সেই বন্ধুকে উপকৃত করার জন্য কিংবা আপনার উপকারে আসতে পারে পরবর্তীতে দেখার জন্য আপনার টাইম লাইনে এই ক্লাসটাকে আপনি রেখে দিতে পারবেন। ধন্যবাদ সকলকে যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করতেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার নিউরনের স্টুডেন্টদেরকে বলবো যারা ইতিমধ্যে আমাদের সাথে থেকে মোটামুটি একটা ঘোষালো প্রিপারেশন আপনার প্রস্তুতিকে গুছিয়ে নেওয়ার জন্য একটু এক ধাপ আগিয়ে গিয়েছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা দ্রুত
আমার এখানে প্রশ্ন আসা মাত্রই আপনারা কমেন্ট করে ফেলবেন যে এটার অ্যান্সার কি হতে পারে। এবং যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি ধৈর্য সহকারে ক্লাসটাকে দেখবেন এবং এখান থেকে আমি কোন পদ্ধতিতে প্রশ্নগুলো সলভ করতেছি সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আশা করা যায় আপনি কিভাবে হচ্ছে কি আপনার নার্সিং এর প্রিপারেশনটাকে ঘোচাবেন, নিউরন আপনাকে সেই দিশাটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই হচ্ছে গিয়ে আমাদের পরিচিত অপরিচিত অনেকেই হচ্ছে গিয়া আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটাকে আগাবো ইনশাল্লাহ। আমি আবারও বলি, যারা আপনাদের জানা মতে যদি কোনো বন্ধু ক্লাস থেকে একটু দূরে থাকে আপনি মেনশন করে দিবেন, এবং যারা শেয়ার করে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনার এই শেয়ার দেয়া ক্লাসটা থেকে ইনশাল্লাহ যেন অনেকগুলো প্রশ্ন কমন পড়ে এবং আপনি যেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছাতে পারেন। ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাব এখনই। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এখানে সায়েন্স এবং আর্টস, তারপর হচ্ছে বাণিজ্যিক শাখা অর্থাৎ ডিপ্লোমা বিএসসি উভয় স্টুডেন্টরা এখানে আজকের এই ক্লাসে জয়েন আছে। সেক্ষেত্রে সবাই যারা যেইভাবে হচ্ছে কি এই প্রশ্নগুলোকে আয়ত্ত করেছি, কিংবা আমি আমার ভিতরে কনফিউশন আছে, আমি কনফিউশনটাকে দূর করে দেবো আজকের ক্লাসে। আমি দ্রুত কমেন্ট করে জানবো কি অ্যান্সার কোনটা হবে। আমার প্রশ্ন দেখার সাথে সাথে আমি যেন অনেকগুলা কমেন্ট পাই যে সব স্টুডেন্টগুলো এখন দ্রুত কমেন্ট করতে পারতেছে, অর্থাৎ তারা আগের থেকে নিজেকে একটু ঘুষিয়ে নিয়েছে। আমি আবারও একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা এখনো শঙ্কার ভিতরে আছেন যে আজকে মেডিকেল এক্সাম শেষ, আমি কি নার্সিং একটা পরীক্ষা দিব কিনা, নার্সিং প্রফেশনটা আমার জন্য কেমন হবে। নার্সিং একটা রয়্যাল প্রফেশন, যারা ইতিমধ্যে নার্সিং প্রফেশনে আছে তাদের কাছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে এটা হচ্ছে অনেক ভ্যালুয়েবল এবং আপনার জীবনকে ঘোষানোর, এবং সেক্ষেত্রে আপনার সব থেকে বেনিফিট হচ্ছে আপনি মানব সেবা করতে পারতেছেন। আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনাকে শেখানো হয় ছোটবেলা থেকে যে মানব সেবা হচ্ছে একটা উত্তম কাজ, সেই উত্তম কাজটাই আপনার প্রফেশনের মধ্য দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। তো যারা এই মেডিকেল পরবর্তী চিন্তায় আছেন, আশঙ্কার ভিতরে আছেন যে আমি কি নার্সিং একটা পরীক্ষা দিব কিনা, সেক্ষেত্রে আপনি কোনো দেরি করবেন না, আপনি দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে আপনার প্রিপারেশনটাকে গুছিয়ে নেবেন। আশা করি আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত। সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত, এই প্রশ্নটা থেকে আমি আপনাকে একটু যদি বলি যে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো একটা সেক্টরে হচ্ছে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন এতদিন নিচ্ছিলাম, সেক্ষেত্রে নার্সিংয়ে যদি আমি প্রিপারেশনটা নেই আমার জন্য অনেক হ্যাজেল হবে কিনা। আমি বলি এটার জন্য কোনো টেনশন করার দরকার নেই, আমি আপনাকে পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এই একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারি, আমরা অনেকগুলো সিস্টেম ফলো করে হচ্ছে গিয়ে অনেক প্রশ্ন সলভ করতে পারি, যেক্ষেত্রে আমাকে হাজার হাজার প্রশ্ন সলভ করার কোনো দরকার নেই। একটা প্রশ্ন পড়লে আমি 4টা প্রশ্নে আনসার করতে পারবো ইনশাল্লাহ। দেখেন এখানে বলা হয়েছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত। তাহলে আমি যদি একটু পিছন থেকে এই পড়াটা নিয়ে একটু গবেষণা করি কিভাবে করব, আপনি আসেন যে নিউট্রন সংখ্যা আমি কোথায় পাবো, কিভাবে পাবো। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমরা এই একটা পদার্থ নিয়ে, একটা পরমাণু নিয়ে কথা বলতেছি, একটা মৌল নিয়ে কথা বলতেছি। এই মৌলটাকে গঠন করতে হলে আমার ক্ষুদ্রতম একক কি পাবো, মৌল কিংবা একটা পদার্থের ক্ষুদ্রতম একক হয় একটা পরমাণু। একটা পরমাণু, সর্বপ্রথম এই পরমাণুটাকে আবিষ্কার করলেন কে, একটা পরমাণুর মডেল আবিষ্কার করলেন বিজ্ঞানী রাদারফোর্ড। নাম হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। এই রাদারফোর্ড নামের বিজ্ঞানী 1911 সালে সর্বপ্রথম একটা পরমাণুর মডেল আবিষ্কার করেন, এবং সে আবিষ্কার করা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটির নাম হচ্ছে কি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তিনি আবিষ্কার করেন যে একটা পরমাণুর মডেল কেমন হবে। সেখানে তিনি আবিষ্কার করেন যে এখানে কক্ষপথ থাকবে, একটা নির্দিষ্ট গন্তব্য কেন্দ্র থাকবে, এবং চারপাশে ঘূর্ণায়মান অঞ্চল থাকবে, যেগুলোকে আমরা বলি কক্ষপথ, যেগুলোকে কি বলি কক্ষপথ। এবং তিনি উপলব্ধি করেন যে এখানে 3টি স্থায়ী কণিকা থাকে। একটা পরমাণুর গঠনে 3টি স্থায়ী মৌলিক কণিকা থাকে, একটা হচ্ছে প্রোটন,
একটা হচ্ছে নিউট্রন, আর কক্ষপথে থাকবে ইলেকট্রন। এখান থেকে আমাকে শিওর হতে হবে যে চারপাশে যে ঘূর্ণায়মান অঞ্চলটা থাকে, এই অঞ্চলে ঘূর্ণায়মান অঞ্চলে থাকে ইলেকট্রন, এবং কেন্দ্র যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, পরমাণুর নিউক্লিয়াস বলি, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন। তার মানে আমি এই কেন্দ্রের ভিতরে যে চার্জটা পাবো এটা টোটালি হচ্ছে প্রোটন আর নিউট্রনের সংখ্যার চার্জ। এবার আসেন যে এই প্রোটন সংখ্যাকে আলাদাভাবে কিছু বলা হয় কিনা, প্রোটন নিউট্রন সংখ্যার সমষ্টিকে আলাদাভাবে কিছু বলা হয় কিনা, ঠিক আছে, এবং এদের চার্জগুলো কেমন হয়। আসেন, প্রোটনের চার্জ হয় পজিটিভ, প্রোটনের চার্জ হয় কেমন, পজিটিভ। নিউট্রনের চার্জ হয় নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নাই, এর কোনো নেগেটিভ পজিটিভ কোনো নির্দিষ্ট চার্জ নাই। এটা কিন্তু বারবার প্রশ্নে আসে, নিচের কোন স্থায়ী মৌলিক কণিকার চার্জ নিরপেক্ষ, নিউট্রন, প্রোটন কেমন, পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জধারী, ঠিক আছে। এবার আসেন, আমরা বিভিন্ন সময় দুটো কথা শুনি, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর একটা হচ্ছে পারমাণবিক ভর। আপনি ক্লিয়ারলি মনে রাখবেন, একটা পরমাণুর গঠনে তিনটা স্থায়ী কণিকা থাকলে এর ভিতরে কেন্দ্রে দুইটা থাকে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। এই কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যাকে, কেবলমাত্র প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। এবং এর সাথে যদি নিউট্রন সংখ্যা অ্যাড হয় সেটাকে বলা হয় পারমাণবিক ভর। আমরা এইটা প্রশ্নের ভিতর পাবো যে একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে নিচের কোনটি বলা হয়, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, আণবিক ভর, কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। আর যদি তার সাথে অ্যাড হয় একটা নিউট্রন সংখ্যা সেটাকে বলা হয় পারমাণবিক ভর। এবার আসেন, আমি পাইলাম যে প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যাকে বলা হয় একত্রে নিউট্রন সংখ্যাকে যদি প্রোটন সংখ্যার সাথে অ্যাড করা হয় সেক্ষেত্রে বলা হয় পারমাণবিক ভর। এবার নিউট্রন সংখ্যাকে আমি কিভাবে বের করব। নিউট্রন সংখ্যাকে যদি আমার বের করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, এই পারমাণবিক ভর থেকে মাইনাস করতে হবে পারমাণবিক সংখ্যাকে। পারমাণবিক সংখ্যাকে, ঠিক আছে। তাহলে আমরা যদি জানি যে এই সোডিয়ামের, আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই পর্যায় সারণীটাকে একটু একবার দেখতে হবে। সেক্ষেত্রে পর্যায় সারণী থেকে যে প্রথম 20টা মৌল আছে, আমি আবারও বলি, নিউরন নার্সিং ভর্তি কোচিং থেকে আপনাকে নার্সিং এর একটা প্রস্তুতির জন্য যে যাত্রাটাকে আপনি গুছিয়ে নেবেন, সেই যাত্রা গোছানোর জন্য সবকিছু বলে দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে গিয়া পর্যায় সারণী নিয়ে অনেক গবেষণা করতে যাই, আমার হচ্ছে গিয়ে অনেক পড়া দরকার আছে, কিন্তু আমাকে নার্সিং বেস পড়তে হবে। সেই নার্সিং বেস পড়তে গিয়া আপনি শুধুমাত্র পর্যায় সারণীর প্রথম 20টা মৌলকে পড়বেন। যদি প্রথম 20টা মৌলকে পড়তে পারেন তাহলে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আসবে আপনার সলভ হয়ে যাবে। তাহলে আমি আগে জেনে আসবো যে সোডিয়ামের পারমাণবিক ভর কত এবং সোডিয়ামের প্রোটন সংখ্যা কত। তাহলে সোডিয়াম হচ্ছে, প্রোটন সংখ্যা হচ্ছে, আমি যদি দেখি সোডিয়াম প্রোটন সংখ্যা তার 11 এবং পারমাণবিক ভর হচ্ছে 23। পারমাণবিক ভর কত, 23। তাহলে আমি দেখলাম যে প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর প্রোটন আর নিউট্রন এটাকে বলা হয় পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর কত আছে, 23, এবং প্রোটন সংখ্যা কত আছে, 11। তাহলে আমার অ্যান্সার হয় কত, অ্যান্সার হয় 12। তাহলে আমার এই সোডিয়ামের নিউট্রন সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে ক। আমি একটু দেখি যে কারা হচ্ছে গিয়া অ্যান্সার করছে। অনেক বন্ধুরাই হচ্ছে আমাদের সাথে থেকে অ্যান্সার করে দিয়েছে। আজকের এই ক্লাসটা আমি মূলত বলবো যে এটা ডিপ্লোমা এবং বিএসসি সবার জন্য। আপনি আপনার যতটুকু পড়া হয়েছে কিংবা আপনি যেই কনফিউশন নিয়ে এখনো বাঁচতেছেন যে আপনি নার্সিং পরীক্ষা দিলে পারবেন কিনা বা আপনার প্রস্তুতি ঘোষানোর জন্য কোথায় ভর্তি হবেন, সেই সব কিছুকে মিলিয়ে হচ্ছে আজকের ক্লাসটা। সেক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা সবাই ক্লাস করবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হয়, অ্যান্সার হয় 12। অনেকেই হচ্ছে গিয়ে অ্যান্সারটা করতে পারছেন, সকলকে ধন্যবাদ জানাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। দেখি কারা হচ্ছে গিয়ে প্রশ্ন দেখা মাত্রই অ্যান্সার করতে পারে। আপনি নির্দ্বিধায় মনে করবেন যে এরা নিউরনে হচ্ছে গিয়ে তাদের প্রস্তুতি ঘুচাচ্ছে। দেখেন পরবর্তী কোশ্চেন, পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? দ্রুত অ্যান্সার করবেন। 2 নম্বর প্রশ্ন, পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? দ্রুত অ্যান্সার করে দিবেন। পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? হ্যাঁ, 2 নম্বরে অনেকেই অ্যান্সার করা শুরু করে দিয়েছে। তামান্না ইসলাম তিশা আমাদের সাথে যুক্ত আছে, যুক্ত আছে রিদিশা, যুক্ত আছে পারবিন, সবাই কিন্তু অ্যান্সার করতেছে। তোমাদের সকলকে ধন্যবাদ। পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? পারমাণবিক ভর সংখ্যার অপর নাম হচ্ছে
এই অনেকে কিন্তু একটু ভুল করতেছো, পারমাণবিক ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। এখন আসো কিভাবে এটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, যারা ভুল করতেছো তোমাদের কোনো ভয়ের দরকার নেই, আমরা আমাদের ভুলগুলোকে সেরেই আমাদের প্রস্তুতিটা আরো জোরালো করব। পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি দেখো, আমি প্রথম বললাম যে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটা পরমাণুর মডেল আবিষ্কার করেন। তিনি এটার মধ্যবর্তী একদম যেই জায়গাটা হচ্ছে একদম কেন্দ্রবিন্দু সেটার নামকরণ করেন নিউক্লিয়াস। এবং মৌলিক স্থায়ী সংখ্যার ভিত্তিতে যদি কথা বলতে যাই সেক্ষেত্রে আমরা দেখি প্রোটন আর নিউট্রন থাকে এই নিউক্লিয়াসের ভিতরে এবং বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এবার আসো এই পারমাণবিক ভর বলতে আমরা কি বলি, আমরা বলি যে পারমাণবিক ভর ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। অর্থাৎ এই কেন্দ্রের ভিতরে যতগুলা প্রোটন থাকবে এবং যতগুলা নিউট্রন থাকবে তাকে বলা হয় পারমাণবিক ভর। আমরা একটু আগে সোডিয়াম নিয়ে কথা বলছিলাম, আমরা জানি সোডিয়ামের প্রোটন হচ্ছে 11 এবং নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে পারমাণবিক ভর মানে কি, নিউক্লিয়াসে যতটুকু প্রোটন থাকবে, নিউক্লিয়াসের ভিতরে যতগুলা নিউট্রন থাকবে তার সমষ্টি, তার সমষ্টি। তার মানে ইনডিরেক্টলি আমি বুঝতে পারি যে নিউক্লিয়াসের ভরটাকে বলা হয় পারমাণবিক ভর, নিউক্লিয়াসের ভরটাকে কি বলা হয়, পারমাণবিক ভর বলা হয়। এবার আসেন নিউক্লিয়াসে থাকে কে, প্রোটন আর নিউট্রন, তার মানে প্রোটন নিউট্রনের ভরটাকে বলা হয় পারমাণবিক ভর। তাহলে নিউক্লিয়াসে যদি প্রোটন নিউট্রন থেকে একটা ভর সৃষ্টি করে, অর্থাৎ মোট পদার্থের পরিমাণ, এই যে পদার্থের পরিমাণ মোট সেটাকে আমরা ভর বলি, এই ভরটাকে নিউক্লিয়াসের ভর বলা হয়। সেক্ষেত্রে বিজ্ঞানীরা বলেন যে এটাকে বলা হয় কি, নিউক্লিয়ন সংখ্যা। অর্থাৎ একটা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর। আচ্ছা, যদি আমি প্রশ্ন করি, দেখি কে কে পারেন যে পারমাণবিক ভরের আবিষ্কারককে, দ্রুত অ্যান্সার করে দিবেন, ঠিক আছে? পারমাণবিক ভরের অ্যান্সারকে মানে হচ্ছে আবিষ্কারককে, পারমাণবিক ভরের আবিষ্কারক অর্থাৎ সর্বপ্রথম পারমাণবিক ভর নিয়ে কে কথা বলছেন, দ্রুত অ্যান্সার চাই। পারমাণবিক আশা করছি এখন কিছুটা হলেও হচ্ছে মাঝখানে একটু আমাদের নেট প্রবলেম ছিল, এখন আমি আশা করি আমাকে দেখা যাচ্ছে। তাহলে আপনারা একটু দ্রুত অ্যান্সার করে দেন যে পারমাণবিক ভর সংখ্যার অপর নাম যদি হয় নিউক্লিয়ন সংখ্যা, যেটাকে আবিষ্কার করছেন বিজ্ঞানী জন ডাল্টন, তাহলে পারমাণবিক সংখ্যা যেটা প্রোটন সংখ্যার সমষ্টি, এটাকে কি আবিষ্কার করছেন, এটাকে আবিষ্কার করছেন বিজ্ঞানী মোসলে। মোসলে নামের একজন বিজ্ঞানী পারমাণবিক ভরটাকে, পারমাণবিক সংখ্যাটাকে আবিষ্কার করছেন। আচ্ছা, আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের নেট প্রবলেম থাকার কারণে আমরা একটু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলাম। ইনশাল্লাহ এখন হচ্ছে গিয়ে আশা করি যে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সেরে যাবে এখনই, এবং আমরা সুন্দরভাবে ক্লাসটাকে সম্পূর্ণ করতে পারবো। বিজ্ঞানী মোসলে, তাহলে দেখেন আমরা কতগুলো অ্যান্সার হচ্ছে গিয়ে অলরেডি করে ফেলছি। যে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যার সমষ্টি, পারমাণবিক ভর মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি, পারমাণবিক ভরের অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, পারমাণবিক ভরের আবিষ্কারক হচ্ছে জন ডাল্টন। আমরা নিউরন থেকে যখনই আপনার জন্য ক্লাস নিয়ে আসব
আপনাকে একেবারে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেখিয়ে দেবো যে আপনি কিভাবে হচ্ছে কি একটা প্রশ্নের সাথে সাথে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আছি এবং সাথে শেষ পর্যন্ত থেকে আপনাদের প্রিপারেশনটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নেই। দেখেন পরবর্তী প্রশ্নটা, দেখেন পরবর্তী প্রশ্নটা কি ছিল, পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? 3 নম্বর প্রশ্ন দেখার মাত্রই আমি দ্রুত আপনাদের থেকে অ্যান্সার চাই। প্রশ্ন দেখার মাত্রই আপনাদের থেকে দ্রুত অ্যান্সার চাই। অনেকে কিন্তু দ্রুত অ্যান্সার করতে পারতেছেন, সেক্ষেত্রে আমি আশা করি আপনারা বাসায় পড়াশোনা করেন এবং নিউরনের সাথে থেকে আপনার প্রিপারেশনটাকে গোছাচ্ছেন। দ্রুত অ্যান্সার করবেন, পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? ধন্যবাদ। মাকসুদা খাতুন অ্যান্সার করছেন, আদিবা অ্যান্সার করছেন, তাহিয়া অ্যান্সার করছেন, সিদরাতুল মুনতাহা অ্যান্সার করছেন, জান্নাত অ্যান্সার করছেন, তারপর হচ্ছে শুভ, তারপর হচ্ছে মারিয়া। অনেকেই আমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারতেছেন। এবং আপনি খেয়াল করবেন, আপনাকে নার্সিংয়ের ক্ষেত্রে আপনাদের একটা সংখ্যার জায়গাকে আমি একটু দূর করে দিতে চাই। সেটা হচ্ছে অনেক প্রশ্ন থাকে যে নার্সিংয়ের প্রশ্নগুলো কি আজগুবি হয় কিনা, অনেক হচ্ছে কি হার্ড হয় কিনা। আপনার বেসিকটাকে প্রথমে স্ট্রং থাকতে হবে, একেবারে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার থাকলে আপনি নার্সিংয়ে আসা প্রশ্নগুলো সলভ করতে পারবেন। সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। দ্রুত কথা বলেন যে হচ্ছে গিয়ে পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? গ্রুপের সংখ্যা হচ্ছে 18টা। পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? 18টা। এবার আসেন যে আমরা এখানে এই অপশনে থাকা আরো 3টা অপশন থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়ে নেব। এই 7, এটা থেকে আমি পর্যায় সারণী রিলেটেড কি মনে রাখতে পারি? আচ্ছা বলেন তো, পর্যায় সারণীতে পর্যায় কয়টা? অনেকেই কিন্তু আমার প্রশ্ন করার আগেই অ্যান্সার করছেন যে পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 7টা। পর্যায় কয়টা? 7টা। 18টা কি? 18টা হচ্ছে গ্রুপ। 18টা কি? গ্রুপ। এই 98 থেকে আমি পর্যায় সারণীর কোন ইনফরমেশনটাকে মনে রাখতে পারি? ঠিক আছে, আসেন 98 থেকে আমি মনে রাখবো যে পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। কয়টি? 118টি মৌল পর্যায় সারণীতে উপস্থিত থাকে। 118টি মৌল, যার ভিতরে প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ সৃষ্টিকর্তা এই প্রকৃতিতে তাদের বিভিন্ন রূপে রেখেছেন। প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলের সংখ্যা হচ্ছে 98টি। আর প্রকৃতিতে পাওয়া যায় না, অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি করতে হয় বা ল্যাবরেটরি উৎপন্ন করতে হয়, কৃত্রিমভাবে তৈরি করতে হয়, এমন আছে 20টি। তাহলে আমি একটা প্রশ্নের 4টা অপশনকে যদি একটু অ্যানালাইসিস করি, আমি সুন্দরভাবে গুছিয়ে পড়ি, তাহলে কিন্তু আমাকে অনেক বেশি প্রশ্ন সলভ করতে হয় না। প্রত্যেকটা প্রশ্ন আপনি প্রশ্ন ধরে ধরে সলভ করবেন, দেখবেন যে একটা প্রশ্ন করলে আপনার 4টা প্রশ্ন করা শেষ। এভাবে 100 প্রশ্ন করলে 400 প্রশ্ন। তাহলে দেখেন আপনার পড়াশোনাটা কত আগাবে। ঠিক আছে, দেখেন প্রকৃতিতে পাওয়া যায় 98টি, আর হচ্ছে 20টি আমরা কৃত্রিমভাবে বিভিন্নভাবে উৎপন্ন করা হয়। তাহলে মোট মৌলের সংখ্যা কয়টা? 118টা। পর্যায় সারণীতে মোট পর্যায় সংখ্যা 7টা, গ্রুপ আছে 18টা, আর মোট মৌলের সংখ্যা 118টার ভিতরে প্রকৃতিতে পাওয়া যায় 98টা, কৃত্রিমভাবে উৎপন্ন হয় 20টা। এর সাথে আপনি আরো কিছু ইনফরমেশন যোগ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার নোট খাতাকে আপনার সাথে রাখতে হবে যে পর্যায় সারণীতে ধাতু কয়টা। ধাতু কয়টা? পর্যায় সারণীতে মোট 118টা মৌলের ভিতরে ধাতুর সংখ্যা হচ্ছে 94টি। কয়টি? 94টি। আসেন অধাতু কয়টা? অধাতু হচ্ছে 16টি, আসলে 18টি। অধাতু কয়টা? 18টি। আর অপধাতু কয়টা? এইটা আপনারা একটু অ্যান্সার করবেন। পর্যায় সারণীতে মোট মৌল আছে কত? 118টি, যার ভিতরে 94টা হচ্ছে ধাতু, 18টি হচ্ছে অধাতু। তাহলে অপধাতু সংখ্যা কত? দেখি কে কে অ্যান্সার করতে পারে, কে কে অ্যান্সার করতে পারে। আবির কিন্তু বলছে যে 20টি মানুষে বানাইছে। ঠিক আছে, ওর কথা কিন্তু রাইট, কৃত্রিমভাবে তারা ল্যাবরেটরিতে উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে আপনার দেখি তো কে কে অ্যান্সার করতে পারে এই প্রশ্নের যে অপধাতু কয়টা। ধাতু যদি 94টা হয় 118টার ভিতরে এবং 18টি যদি অধাতু হয়, তাহলে অপধাতু কয়টা? হ্যাঁ, আদিবা কিন্তু অ্যান্সার করছে, সানজিদা অ্যান্সার করছে, মারিয়া অ্যান্সার করছে। তার মানে আমরা অনেক কি দেখতেছি যারা পারে যে 6টি। অপধাতুর সংখ্যা কত? 6টি। আর একটা প্রশ্ন কিন্তু আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাস কয়টি? নিষ্ক্রিয় গ্যাস কয়টি? নিষ্ক্রিয় গ্যাস কয়টি?
দেখি এইটার অ্যান্সার কে কে পারে, তাহলে বুঝবো যে আপনাদের পর্যায় সারণীর যে বেসিক কথাবার্তাগুলো আছে এগুলো আপনারা সবাই আগে থেকেই সুন্দরভাবে পড়ে নিয়েছেন। দেখ বলেন তো নিষ্ক্রিয় গ্যাস কয়টা? এই তো জান্নাত কিন্তু অ্যান্সার করছে, এবং আরো দেখি কে কে পারে। সিদরাতুল মুনতাহা অ্যান্সার করছে, আদিবা অ্যান্সার করছে। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 7টা, নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কত? 7টা। দেখেন আপনার যে প্রিপারেশন এটাকে কে থামাবে, কিভাবে থামাবে? আপনি পর্যায় সারণী পড়তেছেন, দেখেন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আপনি পারতেছেন, তাহলে আপনার হচ্ছে গিয়ে কোনো সংখ্যা, কোনো ভয়ের দরকার নেই। আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, যুক্ত হয়ে যান। যদি যুক্ত না হন, দ্রুত যুক্ত হয়ে যাবেন, আমরা আপনাদের প্রিপারেশনটাকে একেবারে পরিপূর্ণ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাস কয়টা? 7টি। এখন একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু প্রশ্নে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস এরকম কথা উল্লেখ নাও থাকতে পারে। প্রশ্নে কিন্তু কথা এমন থাকতে পারে যে পর্যায় সারণীতে এমন কয়টি মৌল আছে যারা জারণ বিজারণ করে না। জারণ বিজারণ করে না কারা? নিষ্ক্রিয় গ্যাস। যৌগ গঠন করে না যারা নিষ্ক্রিয় গ্যাস, তাদের ভিতরে জারণ অর্থাৎ ত্যাগ কিংবা গ্রহণের কোনো প্রবণতা নাই, তার মানে তারাই কিন্তু যৌগ গঠন করবে না। সেক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস কথার সাথে আপনাকে মনে রাখতে হবে যে তারা জারণ বিজারণে অংশগ্রহণ করে না এবং তারা যৌগ গঠন করে না। এমন মৌলের সংখ্যা কত? 7টি। কারণ তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে এবং তাদের সর্বশেষ কক্ষপথটা পরিপূর্ণ থাকে। আশা করি আমরা এই সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে পারবো। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন থাকতে পারে যেটা আপনারা এখনই আমাকে অ্যান্সার করে জানিয়ে দিতে পারেন, যে সেটাও আপনারা পারেন, যে পর্যায় সারণীর আবিষ্কারকের নাম কি? পর্যায় সারণীর আবিষ্কারকের নাম কি? দ্রুত অ্যান্সার করবেন, বেশি সময় নেওয়া যাবে না। পর্যায় সারণীর আবিষ্কারকের নাম কি? পর্যায় সারণীর আবিষ্কারকের নাম কি? দ্রুত অ্যান্সার চাই। আপনারা খুবই আল্লাহর রহমতে খুবই ডেভেলপ করছেন, ইনশাল্লাহ আরও করবেন। হ্যাঁ, এই আশার আমি আপনাদের প্রতি রাখি, এবং সেক্ষেত্রে আপনাকে সুস্থ থাকতে হবে, একদম একদম পরিপাটিভাবে পড়াশোনাটাকে আগাতে হবে। ঠিক আছে, দেখি কে কে পারবেন যে পর্যায় সারণীর আবিষ্কারকের নাম কি? অহনা বলছে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। সুন্দর কথা, যার কারণে তারা জারণ বিজারণে অংশগ্রহণ করে না এবং এজন্যই তাদের বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এই তো সিদরাতুল মুনতাহা, তারপরে সে রেণুকা পারবিন, আদিবা সবাই অ্যান্সার করতে পারতেছে যে পর্যায় সারণীর আবিষ্কারের নাম হচ্ছে মেন্ডলিফ, দিমিত্র মেন্ডলিফ। দেখেন আপনি কিন্তু পর্যায় সারণী থেকে যদি কোনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। আমরা চলে যাব আমাদের 4 নম্বর কোশ্চেনে। এইটা আমি অ্যান্সার করব না, দেখি আপনারা কে কে পারেন। আমি একটু আগে বলছি যে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে আমি একটু আগে বলছি। ঠিক আছে, দেখি আপনারা কে কে এটার অ্যান্সার করতে পারেন। প্রশ্ন নাম্বার 4, নিচের কোনটি যৌগ গঠন করে না? নিচের কোনটি যৌগ গঠন করে না? আমি যদি একটু হিন্স দিয়ে দেই, তাহলে আমি এর আগে বলছিলাম যে নিষ্ক্রিয় গ্যাস যারা তারা যৌগ গঠন করবে না। তার কারণ কি? তাদের জারণ ক্রস অর্থাৎ ত্যাগ, ক্রস বিজারণ অর্থাৎ কারো থেকে গ্রহণ, এটাও ক্রস, জারণ বিজারণ নাই, তারা যৌগ গঠন করবে না। তাহলে অ্যান্সার কি হবে? অনেকেই অ্যান্সার করতে পারতেছেন, তাহলে তাদেরকে আমি জানাই ধন্যবাদ। এটার অ্যান্সার হচ্ছে নিয়ন। আমরা জানি পর্যায় সারণীতে মোট 7টি নিষ্ক্রিয় গ্যাস আছে, তাদের ভিতরে অন্যতম হচ্ছে নিয়ন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? নিয়ন। যদি বলতো যে এখানে কারা হচ্ছে জারণ বিজারণ করে না, তাহলেও কিন্তু অ্যান্সার নিয়নই হতো। ঠিক আছে, আমরা কিন্তু যে কোনো ভাবে প্রশ্ন দিলে আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 5 নম্বর প্রশ্ন। দেখি, প্রশ্ন দেখার মাত্রই আমাকে অ্যান্সার করতে হবে, প্রশ্ন দেখার মাত্রই আমাকে অ্যান্সার করতে হবে। কে কে পারবে দেখি। প্রশ্নটা হচ্ছে, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, ঠিক আছে, সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা এটা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? ঠিক আছে, যাদের প্রোটন সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? জান্নাত অ্যান্সার করছে, মুনতাহা অ্যান্সার করছে, পারমিন, সৌরভ খুবই অ্যাক্টিভ একটা স্টুডেন্ট, সৌরভ
অ্যান্সার করছে রিমন কাজী আছে আমাদের সাথে যুক্ত, তারপর সে সাদিয়া, নিশি, অনেকেই অ্যান্সার করতে পারতেছে। আমার দেখেও খুব ভালো লাগতেছে যে এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আইসোটোপ। একটু সহজভাবে আপনি যদি মনে রাখতে চান, দেখেন যদি কোথাও দেখেন যে যেসব মৌলের পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা, তাহলে আপনি মনে রাখবেন যার শেষে প আছে সেটাই হবে অ্যান্সার আইসোটোপ। আবার যদি ন থাকে, ন শেষে অক্ষরটা ন আছে, তাহলে এইটা কার সাথে, যার নিউট্রন সংখ্যা সমান। যদি কোনো প্রশ্নে থাকে যে যদি কোনো মৌলের নিউট্রন সংখ্যা সমান থাকে তাদেরকে কি বলা হয়, তাদের বলা হয় আইসোটোন, তাদের কি বলা হয় আইসোটোন। আর যার এই ভর সংখ্যা, যার এই ভর সংখ্যা সমান তাদের বলা হয় আইসোবার, তাদের কি বলা হয় আইসোবার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এগুলোকেও অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। তাহলে আমি পেলাম কি যে যাদের প্রোটন সংখ্যা সমান প আছে শব্দটা, তাহলে তাদের বলা হয় আইসোটোপ। যার নিউট্রন সংখ্যা সমান ন আছে শেষে তাকে বলা হয় আইসোটোন, নিউট্রন সংখ্যা সমান। আর যার ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার। ইনশাল্লাহ এই সংক্রান্ত প্রশ্নে আমরা আর বাঁচবো না, তাহলে আমরা এগুলোও অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। পরে চলে যাব পরবর্তী কোশ্চেনে। আপনাদের প্রশ্নের অ্যান্সার করা যেন থামে না, আপনারা অ্যান্সার করতেই থাকবেন। ঠিক আছে, অ্যান্সার করতেই থাকবেন। দেখি কারা এই 6 নম্বর প্রশ্নে দ্রুত অ্যান্সার করতে পারবে, তার জন্য থাকবে একটা পুরস্কার। নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? দেখি কারা কারা এটার অ্যান্সার করতে পারে। নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? অনেকের প্রবলেম হয় কি, অনেকে অনেক বেশি পড়তে গিয়া পড়তে পড়তে ভুলে যায়, তাদের জন্য আজকের ক্লাসটা অনেক হেল্পফুল হবে। কারণ যেগুলো পড়তে পড়তে ভুলে গেছেন সেগুলোকে আবার হচ্ছে গিয়া ভুলগুলোকে সেরে আপনার প্রিপারেশনটাকে ঘুচাতে পারবেন। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করা শুরু করে দিয়েছে। সিদরাতুল মুনতাহা সবার আগে অ্যান্সার করছে। ওর পুরস্কার হচ্ছে, ওর জন্য আমি দোয়া করে দিলাম একজন টিচার হিসাবে যে ও যেন আল্লাহর রহমতে চান্স পেয়ে যায়। এবং সকলের জন্য দোয়া থাকবে যে যারা অ্যান্সারগুলো করতেছে আমাদের সাথে ক্লাস করার জন্য জয়েন হয়ে একদম অ্যাটেন্টিভলি ক্লাস করতেছে, তাদের সকলের জন্য দোয়া, সকলে যেন চান্স পায়। একটা জিনিস মনে রাখবেন, আপনারা সকলে চান্স পেলেও কিন্তু হচ্ছে গিয়ে কোনো ক্ষতি কারো নেই, সেক্ষেত্রে সবাই চান্স পেতে পারবেন যদি আপনি পড়াশোনা করেন এবং একটা নিয়মের মধ্য দিয়ে পড়াশোনা করেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্তি থাকতে হবে এবং আপনি সব সময় মনে রাখবেন নিউরন আপনাদের জন্য বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? আগে এই প্রশ্নটার অ্যান্সার যারা করছেন তাদের কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে বলেন তো মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি 7টি। এই তো সবাই হচ্ছে প্রশ্ন বলতে দেরি, অ্যান্সার করতে দেরি নেই। মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টি। মৌলিক রাশি কয়টি? 7টি। ঠিক আছে, এবার আসেন আমাদের 4টা অপশন আছে, 4টা অপশনে কার কি অ্যান্সার হতে পারে? পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাণ হলে কি হয়? মোল হয়। কেলভিন কিসের একক? কেলভিন, কেলভিন কিসের একক বলেন তো? কেলভিন হচ্ছে তাপমাত্রা। কেলভিন কিসের একক? তাপমাত্রা। মিটার কার একক হয়? মৌলিক রাশি 7টার ভিতরে একটা হচ্ছে শুরুতে আমরা যাকে পড়ি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বা লেন্থের একক হচ্ছে মিটার। আর এম্পিয়ার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তড়িৎ প্রবাহের একক। তাহলে আমরা একটা প্রশ্ন থেকে সবগুলোকে মানে হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যান্সার করতে পারি। পর্যায় সারণীর হচ্ছে সরি দুঃখিত, মৌলিক রাশি হচ্ছে 7টা। মৌলিক রাশি 7টার ভিতরে পদার্থের পরিমাপ করা হয় যেখানে, সেটার একক হিসেবে ধরে নেওয়া হয় মোলকে। কেলভিন দ্বারা তাপমাত্রাকে পরিমাপ করা হয়, অর্থাৎ তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এবং মিটার দ্বারা কোনো স্থানের বা কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় এবং অ্যাম্পিয়ার দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। আশা করি আমরা এগুলোকে সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন তো তাপমাত্রা এর একক যদি হয় কেলভিন, তাপের একক কি? দ্রুত অ্যান্সার করবেন যে তাপের একক কি? তাপের একক কি? দ্রুত অ্যান্সার করেন তো দেখি কে কে পারেন। তাপের একক কি? দ্রুত অ্যান্সার করেন। ইশরাত জাহান হায়াতি
তারপর হচ্ছে হুরায়রা হুর, তারপর হচ্ছে মাকসুদা, এরা কিন্তু অ্যান্সার করছেন যে তাপমাত্রা যদি হয় কেলভিন, তাপের একক হয় জুল। তাপের একক হয় কি? জুল। এবার আসেন ভাইরা এবং বোনেরা, আপনাদের কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা পড়াশোনাগুলো করি জুল, তারপর হচ্ছে ক্যালভিন, এগুলো সবকিছু এসআই পদ্ধতিতে, অর্থাৎ সারা বিশ্বে যেই পদ্ধতিটাকে হচ্ছে গিয়া নমুনা হিসাবে ধরে তারপর হচ্ছে পরিমাপ করা হয়, তার নাম হচ্ছে এসআই পদ্ধতি। ঠিক আছে, এই এসআই পদ্ধতির সাথে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন একটা প্রশ্ন আসছে সিজিএস পদ্ধতিতে, এই কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে, যে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? আপনারা জানেন যে তাপের একক হচ্ছে জুল, তাহলে বলেন তো সিজিএস এককে তাপের একক কি? যদি একটা প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু করতে পারে যে তাপের একক যদি এসআই হয় জুল, তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? দেখি কে কে পারে। সৃষ্টি বিশ্বাস, ধন্যবাদ সৃষ্টি বিশ্বাসকে। ঠিক আছে, তারপর হচ্ছে তানিয়া, একটু ভুল হয়ে গেল তানিয়া। তারপর হচ্ছে নীলাঞ্জনা অ্যান্সার রাইট করেছে। লাকি খাতুন ধন্যবাদ। হচ্ছে অনেকেই অ্যান্সার করতে পারতেছেন ক্যালোরি, তাহলে কি অ্যান্সার হবে? ক্যালোরি। আপনারা অবশ্যই মনে রাখবেন, বিশেষ বিশেষ কিছু জায়গায় কিন্তু এই সিজিএস কথাটা উল্লেখ করে একটা প্রশ্ন আপনার জন্য করতে পারে। আচ্ছা, তানিয়ার কথাটাকে একটু খেয়াল করি। তানিয়া যে বলছিল ক্যালো হচ্ছে গিয়া আর্ক, তাহলে আর্ক কিসের আর্ক? আমরা জানি কাজ এবং শক্তির ক্ষেত্রেও সিজিএস পদ্ধতিতে তাদের একক হচ্ছে, সরি এসআই পদ্ধতিতে তাদের একক হচ্ছে কি? জুল। তাদের একক কি? জুল। কাজ এবং শক্তির ক্ষেত্রে তাপে তো আসি, তারপরে কাজ শক্তির একক হচ্ছে জুল। কিন্তু এই কাজ শক্তির সিজিএস পদ্ধতিতে একটা একক আছে যেটাকে বলা হয় ই আর জি, বাংলায় বললে আর্ক। তাহলে আমরা শিখে নেব যে তাপের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি, নট আর্ক। আর কাজ শক্তির ক্ষেত্রে এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে জুল এবং সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে আর্ক। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটাকে আমরা আশা করি এরপর আর ভুলবো না। ঠিক আছে, আচ্ছা বলেন তো কে বলতে পারবে, দেখি এইটাকে কে বলতে পারবে? ডাইন, এটা কিসের একক? এটা একটা সিজিএস পদ্ধতির একক, সিজিএস। ঠিক আছে, সিজিএস পদ্ধতির একক, এটা কিসের একক? কে বলতে পারবে দেখি তো? ডাইন কিসের সিজিএস পদ্ধতির একক? ডাইন কিসের সিজিএস পদ্ধতির একক? জিসা আক্তার, ধন্যবাদ জিসা আক্তার। তারপর হচ্ছে আইরিন, এটা হচ্ছে বলের ক্ষেত্রে। আমরা জানি বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন। বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি? নিউটন। আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। তাহলে আপনি একটু খেয়াল করেন যে আপনি এই একটা প্রশ্ন সলভ করতে গিয়ে কতগুলো প্রশ্নকে হচ্ছে গিয়ে সলভ করে ফেললেন। ঠিক আছে, আমি আশা করি আপনাদের প্রিপারেশনটাকে যদি আপনি অনেক প্রেশার মনে করেন, অনেক টেনশন বা হচ্ছে কি আপনার ভিতরে ঢুকে যে এতগুলো এমসিকিউ এত বেসিক কিভাবে পড়বো, তাহলে আপনার জন্য অনেক কষ্টকর। আপনাকে আপনার প্রিপারেশনটাকে এভাবেই গুছাতে হবে যে আপনি একটা প্রশ্ন পড়বেন, সাথে করে ওর সাথে কে কে আছে, ওর 14 গোষ্ঠীকে আপনি একদম পড়ে তারপর হচ্ছে যাবেন। যদি এভাবে পারেন, আপনাকে ওই 1000, 2000, 5000, 25000 এমসিকিউ সলভ করার দরকার নেই। আপনি অল্প পড়বেন এবং সেই অল্প পড়াই আপনার জন্য কার্যকরী হয়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসেন আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখেন, নিচের কোনটি কম্পাঙ্কের একক? বলেন, প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার চাই। নিচের কোনটি কম্পাঙ্কের একক? রিভিশন হচ্ছে, রেণুকা পারভিন বলছেন, সুন্দর একটা কথা বলছেন যে এগুলা ওদের পড়া হয়েছে, যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত ছিল তাদের অনেকেরই পড়া হয়েছে, কিংবা আপনি এইচএসসি লেভেলে পড়ছেন। এখন আপনার জাস্ট রিভিশনের সময় আপনার রিভিশন হয়ে যাচ্ছে এবং অনেকগুলো হচ্ছে গিয়ে সাথে সাথে প্রশ্ন সলভ করা হচ্ছে। দেখেন কে কে অ্যান্সার করতে পারবে দেখি, কোনটি কম্পাঙ্কের একক? কোনটি কম্পাঙ্কের একক? দ্রুত অ্যান্সার চাই, কোনটি কম্পাঙ্কের একক? মাকসুদা খাতুন, অনন্যা, তারপর হচ্ছে সৌরভ, ইশরাত পারভিন, সাদিয়া, রিদিশা,
তারপর হচ্ছে সানজানা, এরা সবাই অ্যান্সার করতে পারছে। সুমাইয়া আক্তার, সুমি, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ যারা এই অ্যান্সারগুলো করতে পারতেছেন। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের এককের নাম কি? হার্জ। কম্পাঙ্কের এককের নাম কি? হার্জ। এবার আসেন, জুল কিসের একক হয়? জুল হয় তাপের, জুল হয় কাজের, জুল হয় শক্তির। তাহলে আমি পাইলাম যে এই প্রশ্নের 4 নম্বর অপশন থেকে এই 3টে কথা মনে রাখতে হবে, যে জুল হয় তাপের একক, জুল হয় কাজের একক, জুল হয় শক্তির একক। তাহলে বাকি আছে কয়টা? 2টা। এই 2টাকে আমরা পড়ে ফেলবো। বলেন তো বেকরেল, বেকরেলের নাম বিজ্ঞানের কোন শাখায় বা কোন জায়গাতে হচ্ছে তার অবদান আছে? বিজ্ঞানের কোন জায়গাতে বেকরেলের অবদান আছে? হ্যাঁ, শীতের পিঠা খাওয়ানো লাগবে। ধন্যবাদ নিশি, তোমার কথা আমি কিন্তু এর আগে একটা প্রশ্নে হচ্ছে তোমার নামটা পড়ছিলাম, হয়তো বা আনফরচুনেটলি তুমি খেয়াল করো নাই। ঠিক আছে, আসেন, বেকরেল কিসের একক? হ্যাঁ, এই তো আমরিন আনসার করছে, হুরাইরা, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা। তাহলে বলেন তো, একটা কথা মনে রাখবেন, এই যে দুইজন বিজ্ঞানীর নাম, এটা দুইটা হচ্ছে বিজ্ঞানীর নাম। এই বিজ্ঞানীর নাম বেকরেল, হেনরি বেকরেল আর উইলহেলম রন্টজেন। এরা দুইজনের নাম অনুসারে 2টা যন্ত্র আবিষ্কার করা হয়েছে বা 2টা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, এবং এদের নাম অনুসারে এই 2টার এককও দেওয়া হয়েছে। এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকরেল, আর এক্স রে, একটা রশ্মি, ঠিক আছে, এই এক্স রে এটাকে আবিষ্কার করছেন উইলহেলম রন্টজেন, এবং এক্স রের একক হচ্ছে রন্টজেন। তাহলে ওদের নাম অনুসারে ওদের হচ্ছে গিয়ে বস্তুর একক হিসেবে ধরা হয়েছে। তাহলে বেকরেল হচ্ছে কার একক? তেজস্ক্রিয়তার একক। আর রন্টজেন হচ্ছে এক্স রের একক। তাহলে দেখেন, আমরা হার্স শিখলাম যে হার্স হচ্ছে কম্পাঙ্কের একক। তারপর হচ্ছে জুল দ্বারা আমরা শিখবো তাপ, শক্তি, কাজ, এদের হচ্ছে প্রত্যেকের একক হচ্ছে জুল। রন্টজেন হচ্ছে উইলহেলম রন্টজেন, উনি এক্স রে আবিষ্কার করছেন, ওনার নাম অনুসারে এটার একক হিসেবে ধরা হয় রন্টজেন। এবং হেনরি বেকরেল, উনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করছেন, ওনার নাম অনুসারে এটাকে ধরা হয় বেকরেল। আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। এবং সব আপনি একটু খেয়াল করবেন, আমরা যে এই যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম, এখান থেকে কোনো না কোনো ভাবে রিলেটেড কোশ্চেন আপনি ইনশাল্লাহ প্রশ্নে পাবেনই, কারণ প্রতি বছর আমাদের অ্যানালাইসিস অনুসারে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আপনাদের কমন থাকে। দেখেন এর পরবর্তী কোশ্চেন, আপনারা বিসিএস থেকে শুরু করে বিএসসি, তারপর হচ্ছে ডিপ্লোমা, প্রত্যেক ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন পান যে একটা যন্ত্রের নাম আসে, এই যন্ত্রের কাজ কি নির্ণয় করা হয় এই যন্ত্র দ্বারা, এরকম প্রশ্ন থাকে। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের ক্লিয়ার করে যেতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কোন যন্ত্রের মাধ্যমে ভূমিকম্প নির্ণয় করা হয়? কে কে আনসার করতে পারবে দেখা যাক। কোন যন্ত্রের মাধ্যমে ভূমিকম্প নির্ণয় করা যায়? এইটা একবার হচ্ছে আপনাদের বিএসসিতে আসছিল, একবার হচ্ছে বিসিএস এর প্রশ্নে আসছিল। ঠিক আছে, তার মানে এই প্রশ্নটার এই রিলেটেড প্রশ্নগুলো আমাদের সলভ করা খুবই জরুরি। দেখেন, কোন যন্ত্রের মাধ্যমে ভূমিকম্প নির্ণয় করা হয়? কোন যন্ত্রের মাধ্যমে ভূমিকম্প নির্ণয় করা হয়? অনেকেই অ্যান্সার করতে পারতেছেন, ধন্যবাদ। আমি নামগুলোকে আর মেনশন না করি, আপনাদের সকলকে ধন্যবাদ। সিসমোগ্রাফ, ঠিক আছে, সিসমোগ্রাফ, এটাকে যদি এর এই ভূমিকম্পর মাত্রাটাকে নির্ণয় করা হয়, তাহলে সেটাকে নির্ণয় করা হয় রিক্টার স্কেল দ্বারা। রিক্টার স্কেল দ্বারা ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পের মাত্রাটাকে নির্ণয় করা হয় রিক্টার স্কেল দ্বারা। যদি কোনো ক্ষেত্রে প্রশ্ন দেখেন ভূমিকম্প নির্ণয় করা হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে সিসমোগ্রাফ। যদি ভূমিকম্পের মাত্রাই লেখা আছে কিন্তু অপশনে এই রিক্টার স্কেল নাই, আছে সিসমোগ্রাফ, তাইলে অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, ঠিক আছে, যদি না থাকে এই কথাটা, আর যদি উল্লেখ থাকে যে মাত্রা কিসের দ্বারা নির্ণয় করা হয়, সেক্ষেত্রে হবে রিক্টার স্কেল। এবার আসেন, ফ্যাদোমিটারের কাজ কি? ফ্যাদোমিটারের কাজ কি? কে কে পারেন দ্রুত অ্যান্সার করে দেন। এই তো ফ্যাদোমিটার, কে, ওর নাম হচ্ছে নিশি, ধন্যবাদ নিশি, এবং হচ্ছে নীল আকাশ, নীলা, এরা কিন্তু এই আমার প্রশ্ন করার আগে অ্যান্সার করছে। ফ্যাদোমিটার দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। ফ্যাদোমিটার দ্বারা কি করা হয়? সমুদ্রের হচ্ছে গভীরতা। ট্যাকোমিটার দ্বারা কি করা হয়? ট্যাকোমিটার দ্বারা, ট্যাকোমিটার দ্বারা কি করা হয়? দ্রুত অ্যান্সার করে দিবেন। ট্যাকোমিটার দ্বারা অ্যান্সার যেটা আমরা হচ্ছে গিয়ে করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে, দেখি কে পারে, কে পারে দ্রুত, কার কমেন্টটা সবার আগে আসবে। ট্যাকোমিটারের কাজ কি? ট্যাকোমিটারের কাজ কি? ট্যাকোমিটারের উড়োজাহাজের উচ্চতা।
ঠিক আছে, ট্যাকোমিটার দ্বারা উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা হয়। এবং ওডোমিটারের কাজ কি, দেখেন তো কে কে পারেন। ওডোমিটারের কাজ কি, উড়োজাহাজের গতি নির্ণয় করা হয়। এবং ওডোমিটারের কাজ কি দেখি, ওডোমিটার মোটর গাড়ির, হ্যাঁ, মোটর গাড়ির গতি নির্ণয় করা হয় ওডোমিটার দ্বারা। ঠিক আছে, এই তো সবাই হচ্ছে গিয়ে আমরা এগুলোর অ্যান্সার করতে পারি। আমাদের যন্ত্রকেন্দ্রিক যেগুলো প্রশ্ন আছে তার ভিতরে এই প্রশ্নগুলো মোস্ট প্রবাবলি বিভিন্ন প্রশ্নে আসে। সেক্ষেত্রে আমরা দেখে নিলাম যে ফ্যাদোমিটারের কাজ হচ্ছে সমুদ্রের গভীরতা, ট্যাকোমিটারের কাজ হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণয়, ওডোমিটার কাজ হয় করে মোটর গাড়ি নিয়ে, আর সিসমোগ্রাফ তার কাজ হচ্ছে ভূমিকম্প নির্ণয়। সেক্ষেত্রে যদি ভূমিকম্পের মাত্রা কথা উল্লেখ থাকে তাহলে অ্যান্সারটা হবে রিক্টার স্কেল। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখান থেকেও অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। চলে যাব পরবর্তী প্রশ্নে, আমাদের 9 নম্বর প্রশ্নে চলে যাব। দিস ইজ রিভিশন ক্লাস, এটা একটা রিভিশন ক্লাস। যারা হচ্ছে আমাদের সাথে এতদিন যুক্ত ছিলেন, এবং এই ক্লাসটার আরেকটা বেনিফিট হচ্ছে যারা আজকে আমাদের নতুন ক্লাস দেখতেছেন, অনেকে মেডিকেলে পরীক্ষা দিয়ে আসছেন, একটু মন খারাপ, আপনার সেবাকেন্দ্রিক কাজে অনেক আগ্রহী, আপনি এখন এই সেবাকেন্দ্রিক কাজগুলোকে খুঁজতেছেন, আমি বলবো আপনি আপনার প্রফেশনটাকে নার্সিংয়ের নার্স হিসেবে চুজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই সেবাকেন্দ্রিক কাজের দিকে আপনি আগাতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, আমাদের সাথে যুক্ত হয়ে আপনার প্রিপারেশনটাকে গোছান, এটাই আপনার প্রতি আমার আহ্বান থাকবে। সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? আপনারা একটু যদি প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে 9টাকে উল্লেখ করে দেন তাহলে আমার জন্য অ্যান্সারটা মানে বুঝতে সুবিধা হয়। অনেকে 8 নাম্বারের অ্যান্সার এখনো করতেছেন, ঠিক আছে, তাহলে আপনারা একটু 9 দিয়ে তারপর হচ্ছে গিয়া অ্যান্সারটা করবেন, সেক্ষেত্রে সুন্দর হয়। ঠিক আছে, অনেকেই কিন্তু রাইট অ্যান্সারটা করতে পারতেছে যে সময়ের সাপেক্ষে অসমবেগের পরিবর্তনের হারকে বলা হয় কি? ত্বরণ। সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। আর সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় বেগ কিংবা দ্রুতি। বেগ আর দ্রুতি প্রায় সেম কথাই, কিন্তু বেগ দ্রুতিটাকে নির্ণয় করা হয় আপনার যাত্রা যদি এখান থেকে শুরু হয়, আপনার যতটুকু লম্বভাবে, তারপর হচ্ছে পার্শ্বীয়ভাবে, যেভাবেই হোক আপনি যতটুকু পথ অতিক্রম করেন সেই পথটার মানটাকে হিসাব করে হচ্ছে কি দ্রুতিটাকে নির্ণয় করা হয়। আর বেগটাকে অলওয়েজ নির্ণয় করা হয় সরল রৈখিক পথে, অর্থাৎ সোজা পথে। ঠিক আছে, আপনার যতখানি পথে অতিক্রম হোক না কেন তার সোজা পথটাকে ধরে হিসাব করা হয় বেগ, আর একেবারে যেই পথটা অতিক্রম করছেন ওইটার হিসাব নিয়ে দ্রুতিটাকে নির্ণয় করা হয়। তাহলে সরণ বলতে আমরা কি বুঝি? সরণ বলতে বুঝি একটা বস্তুর অবস্থানের পরিবর্তন, সে কতটুকু পথ অতিক্রম করছে এটাই তার জন্য সরণ। সেই পথটা যদি সময়ের সাপেক্ষে হয়, সেইটার অবস্থানের পরিবর্তনের সময় সাপেক্ষে একটা মান নির্ণয় করলে হয়, সেটাকে বলা হয় দ্রুতি। আর যদি সেটা সরলরৈখিক সমান পথে হয় সেটাকে বলা হয় বেগ। আর এই বেগটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সমবেগ, অর্থাৎ তার প্রতি সেকেন্ডে বেগটা সমানভাবে বাড়তেছে। আর যদি সমানভাবে না বেড়ে আস্তে 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 নির্দিষ্ট মান থেকে বাড়তে থাকে সেটাকে বলা হয় অসমবেগ। এই অসমবেগে সময়ের সাপেক্ষে যদি হিসাব করা হয় একটা পরিবর্তনের নির্দিষ্ট হার, সেটাকে বলা হয় ত্বরণ। সেটাকে বলা হয় কি? ত্বরণ। আশা করি আমরা এই প্রশ্নটাকে সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। হুবহু এই প্রশ্নটাও থাকতে পারে যে সময়ের সাপেক্ষে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ত্বরণ। চলে যাব 10 নম্বর প্রশ্নে। এইটা আশা করি আপনারা এতদিনে সবাই আয়ত্তে নিয়ে ফেলেছেন, যে এটা কিন্তু আমরা আশা করি যে হচ্ছে গিয়া সবাই হচ্ছে গিয়া আমরা অলরেডি আয়ত্তের ভিতরে আমাদের আছে। বেগের মাত্রা নিচের কোনটি? বেগের মাত্রা নিচের কোনটি? 10 নম্বরে অ্যান্সার কি হবে? এইটা দেখি কে কে পারেন। বেগের মাত্রা কোনটি? এই লাইফে যুক্ত থাকা স্টুডেন্টের ভিতরে অনেকে কমার্স থেকে আসা, অনেকে হচ্ছে আর্টস থেকে আসা। সেক্ষেত্রে
আপনারা হয়তো বা নবম দশমে আপনারা এই পড়াগুলো একটু একটু পেয়েছিলেন, কিন্তু অনেকে অ্যাভয়েড করার কারণে, বিভিন্ন কারণে আপনার মনে নাই থাকতে পারে। এটাকে মনে রাখার সহজ পদ্ধতি, আপনি জাস্ট মনে রাখবেন বেগ মানে কি। বেগ মানে হচ্ছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে একটা সময়ের সাপেক্ষে, ঠিক আছে। এর যে নির্দিষ্ট হার, ঠিক আছে, এটাকেই বলা হয় বেগ। সেক্ষেত্রে একটু খেয়াল করবেন, দূরত্বটাকে আমরা ইংরেজিতে যদি বলি লেন্থ, সেক্ষেত্রে দূরত্বের মাত্রা হচ্ছে এল, ঠিক আছে। সময়টাকে আমরা বলি টি, টাইম, সেক্ষেত্রে টাইম থেকে আমি সময় থেকে মাত্রাটা পাই টি। এখন এইটা আছে কি আকারে, ভাগ আকারে। যদি আমরা গাণিতিক্যালি এটাকে একটু সহজভাবে লিখতে চাই, একত্র করে গুণ আকারে, আমরা লিখতে পারি এল টি ইনভার্স অন, এল টি ইনভার্স অন। তাহলে আমার বেগের মাত্রা কি, এল টি ইনভার্স অন। এবার আসেন, যদি বলা হয় বেগের একক কি, ঠিক আছে, আপনি এখান থেকে এককটাকে বের করতে পারবেন। লেন্থ বা দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময় বা টাইমের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স অন বা মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 2 নাম্বার অপশনটা আছে, এই 2 নাম্বার অপশনটা হচ্ছে আমার জন্য বেগের একক। যদি বলা হয় বেগের একক কি, বেগের একক হবে মিটার সেকেন্ড ইনভার্স অন বা মিটার পার সেকেন্ড। যদি বলা হয় বেগের মাত্রা কি, তাহলে অ্যান্সার হবে এল টি ইনভার্স অন বা এল বাই টি, ঠিক আছে। এই যে কথাটা আছে, এইটা কার একক মানে মাত্রা, এটা হচ্ছে ত্বরণ। একটু লিখে রাখেন, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু। এখানে শুধু সময়টাকে স্কোয়ার হিসেবে বিবেচনা করা হবে, ঠিক আছে। তাহলে ত্বরণের মাত্রা যদি এল টি ইনভার্স হয় টু হয়, তাহলে একক কি আমরা জানি, লেন্থ বা দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, টাইম বা সময়ের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স টু। তাহলে এই যে অপশন নম্বর গ, এটা হচ্ছে ত্বরণের একক, ত্বরণের একক। দেখেন একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো অ্যান্সার পেয়ে গেলাম। আমার রাইট অ্যান্সার হচ্ছে এইটা, এটা হচ্ছে বেগের একক, এটা হচ্ছে ত্বরণের মাত্রা, আর এটা হচ্ছে ত্বরণের একক। আশা করি এই প্রশ্নটা থেকে আমরা আর কিন্তু হচ্ছে গিয়া প্রশ্নে গিয়ে পরীক্ষায় গিয়ে ঝামেলা পাকাবো না, ঠিক আছে। আমরা এখান থেকে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো এবং এইগুলোই প্রশ্ন আসবে। যারা এখনো কনফিউশনের ভিতর আছেন নার্সিং এ কি কি প্রশ্ন আসে, বিজ্ঞানে অনেক বড় প্রশ্ন আসে কিনা, অনেক কঠিন প্রশ্ন, এই প্রশ্নগুলাই কিন্তু বারবার প্রতি বছর আমরা দেখে আসতে। তাহলে আমরা এগুলাকে সলভ করতে পারলেই কিন্তু আমাদের ইনশাল্লাহ প্রিপারেশন গোছালো হবে, ঠিক আছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। এবার একটু আমরা আমাদের নিজেদের নিয়ে কথা বলি। এতক্ষণ অনেক হচ্ছে পরমাণু, অণু, পদার্থ গঠন, তারপর হচ্ছে গিয়া রসায়ন ইত্যাদি অনেক কিছু পড়লাম। আদ্রিকা ইসলাম আমেনা বলছে ভাইয়া ডিপ্রেশনে আছি। একটা কথা আমাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে, আমি যদি তাকদীরকে বিশ্বাস করি, আমি আমার ভাগ্যকে যদি বিশ্বাস করি, তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা আমাকে যখন তৈরি করছে, আমার তাকদীরে কি কি আছে সেটা সে নির্ধারণ করে। আমার তাকদীর পরিবর্তন করার জন্য 2টা পন্থা আছে, একটা হচ্ছে আমার চেষ্টা, 2 নম্বর হচ্ছে সবার কাছ থেকে দোয়া নিতে হবে, বেশি বেশি দোয়া নিতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে ডিপ্রেশনে যদি যাও, তুমি অবশ্যই মনে রাখবা একটা কথা, তোমাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে। আমাদের একদম ছোটবেলার একটা হিস্টোরি যদি তোমাকে শেয়ার করি, আমাদের কিন্তু যখনই বাসায় মেহমান আসে, তখন আমরা কি করি, তখন আমরা যদি আমি পড়াশোনার টেবিলে থাকি, সেক্ষেত্রে আমি চেষ্টা করি যেন একটা সুন্দর লেখা এরকম একটা পেজটাকে সামনের দিকে মানে এনে রাখতে। তো সেক্ষেত্রে উপকার কি উপকার হয়, আমাদের একটা মানে ধারণা থাকে যে মেহমান আসবে, সে প্রথম পেজটাকে দেখবে, বলবে যে এই পেজটা অনেক সুন্দর হয়েছে, মানে স্টুডেন্ট লেখাপড়া করে বা ও হচ্ছে অনেক পড়াশোনা করে। এখন যখনই ওই পেজটা একটু এলোমেলো হইতো, আমি কি করতাম, আমি আমার টেনশনটাকে, আমি আমার খারাপ লাগাটাকে দূর করার জন্য ওটাকে একদম এরকম হাত দিয়ে
একদম মোচা করে আস্তে ডাস্টবিনে ফালাই দিতাম। যখনই আমি ডাস্টবিনে ফালাই নতুন করে হচ্ছে গিয়ে সুন্দরভাবে লিখতাম, তখন আমার আত্মার ভিতরে একটা শান্তি আসতো। লাইফটা সবসময় এইভাবেই হিসাব করতে হবে। আমি জানি যে তোমাদের ডিপ্রেশন, খারাপ লাগে, এগুলো হয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য কনস্ট্যান্ট, এটা হবেই। কিন্তু তুমি যদি আদর্শ মানুষ হও বা সামনের দিকে আগাতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ফলো করতে হবে যে তোমার ওই পেজের মতো লাইফের ওই ডিপ্রেশনের জায়গাটাকে একেবারে মোচড়িয়ে দলামোচ করে তারপর সে বাইরে ফেলিয়ে দিয়ে তোমাকে নতুন অধ্যায় সূচনা করতে হবে। যদি তুমি নতুন অধ্যায় সূচনা করতে পারো নিজের ভিতর কনফিডেন্স, আত্মবিশ্বাস রেখে, তাহলেই তুমি সফল হবে। সবসময় মনে রাখবে, সফলতার মূল মন্ত্র হচ্ছে দুইটা। লাইফে যারা সফল হয়েছে তাদের ফার্স্টলি তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হয়, নিজের ভিতর নিজের বিশ্বাস থাকতে হয়। নাম্বার 2, তাকে অবশ্যই মাঝে মধ্যে রিস্ক নিতে হয়। রিস্ক কেন নেয়? তুমি মনে করো কোথাও গিয়ে দেখছো যে 100% একটা কার্যক্রম এখানে তোমার দ্বারা পরিচালনা করতে হবে, কিন্তু 60% আউট অফ ইউর কন্ট্রোল, মানে তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখনই তোমাকে রিস্ক নিতে হয়। যদি তুমি রিস্ক নেওয়ার প্রবণতা, মানসিকতা রাখতে পারো, তবে তুমি সফল হতে পারবা। যখন তুমি চিন্তা করবা যে 60% শেষ, মানে আমার লাইফ শেষ, আমি সামনে আগাবো না, তাইলে তোমার সফলতার কোনো চান্স নাই। ডিপ্রেশন জীবনও গায়ে লাগতে দেওয়া যাবে না। যদি লাগতে দাও, তাইলে ডিপ্রেশন তোমাকে গ্রাস করবে, আস্তে আস্তে ধ্বংস করবে। যদি তুমি এটাকে ওই সেই পেজটার মতো, যেটা তুমি ছোট্টবেলায় করতো, ওই পেজটার মতো ছিঁড়ে ফেলে দাও, তবেই তোমার জন্য নতুন অধ্যায় সূচনা হবে। আশা করি তুমি আমার কথাগুলোকে বুঝতে পারবে এবং তুমি আমাদের সাথে থেকো, নিউরনের সাথে যুক্ত হয়ে যাও এবং সুন্দরভাবে প্রিপারেশনটাকে ঘুষাও। ইনশাআল্লাহ তোমার জন্য একটা সুন্দর মানে হচ্ছে ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের মস্তিষ্ক, যেটা আমাদের দেহটাকে পরিচালনা করে, সেই মস্তিষ্কের আবরণের নাম কি? অর্থাৎ আমাদের স্নায়ুকলা একটা টোটাল অঞ্চল বা তন্ত্র গঠন করে, যেটা হচ্ছে মস্তিষ্ক নামে আমরা চিনি। এই মস্তিষ্কর উপরে একটা আবরণ থাকে, একটা ছোট্ট পাতলা আবরণ থাকে, যার নাম হচ্ছে, এই 4টা অপশনের ভিতর আছে। দেখি কে কে দ্রুত অ্যান্সার করে আমাকে জানিয়ে দিতে পারো যে হচ্ছে কে কে অ্যান্সার করে দ্রুত জানাই দিতে পারো যে হচ্ছে সৃজন মজুমদার রবি বলছে ডিপ্রেশন চেনে না। হ্যাঁ, এরকম মনোবল থাকা উচিত। ও যদি মজা করেও বলে, কিন্তু আমাকে ওই রকম মেন্টালিটি রাখতে হবে যে ডিপ্রেশন আমি গায়ে লাগতে দিব না, ডিপ্রেশন কিভাবে আমাকে টাচ করবে, আমি ডিপ্রেশনকে খাবো, আমাকে ডিপ্রেশন খেতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার করতে পারতেছে। দেখি ফারজানা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করলো যে ম্যানিনজেস হচ্ছে এটার রাইট অ্যান্সার, যে মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে ম্যানিনজেস। 2 নম্বর কথা হচ্ছে প্লিউরা। এটা কোথায় পাওয়া যায়? প্লিউরা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় কোথায়? ফুসফুসে। ফুসফুসের আবরণে পাওয়া যায় কাকে? প্লিউরাকে। এই রিনাল ক্যাপসুল, এটা কোথায় পাওয়া যায়? এইটা হচ্ছে বৃক্কের উপরে যে পাতলা আবরণ থাকে, সেটাকে বলা হয় রিনাল ক্যাপসুল। আর 4 নম্বরে পেরি অস্ট্রিয়াম, এটা আমি কোথায় পাই? আমাদের দেহের ভিতরে যে হাড় আছে, হাড়, অস্থি, এই অস্থির উপরে যে আবরণটা থাকে তার নাম হচ্ছে পেরি অস্ট্রিয়াম। তার নাম কি? পেরি অস্ট্রিয়াম। তাহলে মেনিনজেস আমার রাইট অ্যান্সার, সেটা হচ্ছে মস্তিষ্কের আবরণ। 2 নম্বরে প্লিউরা হচ্ছে ফুসফুসের আবরণ, রেনাল ক্যাপসুল হচ্ছে বৃক্কের আবরণ, এরপর হচ্ছে পেরিঅস্ট্রিয়াম অস্থির আবরণ। মনে রাখবা পেরি অস্ট্রিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে অস্থির আবরণ। আমরা জানি অস্থিটাকে গঠন করে অস্ট্রিওব্লাস্ট বা অস্টিওসাইট নামক কোষ। আবার তরুণ অস্থি, মানে আমাদের দেহের ভিতরে যে নরম বা কোমল অস্থি আছে, এদের গঠন করে কন্ড্রিন জাতীয় পদার্থ, যেটা স্থিতিস্থাপক হয়। এজন্য এই অস্থিটাকে কখনো ভাঁজ করা যায় না, কিন্তু তরুণ অস্থিকে কিন্তু ভাঁজ করা যায়। তার ভিতরে কি আছে? স্থিতিস্থাপক একটা ধর্ম আছে, মানে হচ্ছে তাকে তার স্ব অবস্থান থেকে দূরে সরাই নিয়ে আবার যদি তুমি ছেড়ে দাও, সে তার নির্দিষ্ট স্থানে ফিরে আসতে পারবে। তাহলে এই কন্ড্রিন নামক পদার্থ থেকে তরুণ অস্থি গঠন করে। যদি কোথাও প্রশ্নে আসে যে তরুণ অস্থি মানে হচ্ছে কোমল বা নরম অস্থি, এর আবরণের নাম কি? তাহলে হবে পেরিকন্ড্রিয়াম। তাহলে কি হবে? পেরিকন্ড্রিয়াম। হ্যাঁ, যদি প্রশ্নে আসে যে হচ্ছে গিয়া, আমি একটা প্রশ্ন করি তোমাকে, তুমি অ্যান্সার করো, পেরিকার্ডিয়াম এটা কিসের আবরণের নাম? পেরিকার্ডিয়াম এটা কিসের আবরণের নাম?
পেরিকার্ডিয়াম এটা কিসের আবরণের নাম? পেরিকার্ডিয়াম এটা কিসের আবরণের নাম? হার্ট। অনেকেই অ্যান্সার করতে পারতেছো, এটা হচ্ছে হার্টের হার্টের আবরণের নাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু অনেকগুলো অ্যান্সার করলাম। মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের উপরের আবরণ, প্লিউরো হচ্ছে ফুসফুসের উপর আবরণ, রেনাল ক্যাপসুল হচ্ছে বৃক্কের উপরের আবরণ, পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থির উপরের আবরণ, পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণ অস্থির উপরের আবরণ এবং পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের উপরের আবরণ। পরবর্তী প্রশ্ন, প্রশ্নের অ্যান্সার করে দেবা দ্রুত। কোনো প্রকার কৃপণতা করা যাবে না। প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে কোনো প্রকার কৃপণতা করা যাবে না। দেখা তুমি নিজেকে যাচাই করবা। ঠিক আছে, কোনটি দেহ গঠনে সাহায্য করে? কোনটি দেহ গঠনে সাহায্য করে? দেখি কে কে এটার অ্যান্সার করতে পারবে। দেহ গঠনে সাহায্য করে কে? কোনটি দেহ গঠনে সাহায্য করে? হ্যাঁ, এই কিন্তু নিশি, পারবিন, তারপর হচ্ছে ফারজানা সবাই অ্যান্সার করতেছে দেহ গঠনে সাহায্য করে আমিষ। তাহলে এটা হচ্ছে আমি জেনে গেলাম যে দেহ গঠন করে কে? আমিষ। তোমরা দ্রুত অ্যান্সার করো, ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ কি? দেখি কে অ্যান্সার করতে পারে। সাথে যদি তুমি পারো তাহলে বলো শর্করার কাজ কি? আমি একটা বলে দেই, সেটা হচ্ছে দেহে তাপ উৎপাদন, দেহে তাপ উৎপাদন করে হচ্ছে স্নেহ বা তৈল জাতীয় হচ্ছে গিয়া পদার্থ, এবং এটা প্রতি গ্রাম 9 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করে। প্রতি গ্রাম স্নেহ 9 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করতে পারে এবং তার কাজ হচ্ছে তাপ উৎপাদন করা। এবার তুমি বলো ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ কি আর স্নেহের কাজ কি? এই তো আশামণি কিন্তু অ্যান্সার করছে। ঠিক আছে, দেহের, এই তো সুমন বলছে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি প্রসাধন, দেহ গঠন ইত্যাদি। হ্যাঁ, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অর্থাৎ আমরা যে বড় হই আমাদের ক্ষত স্থান, কোনো স্থান কেটে গেলে সেটা আমিষ দ্বারা পরিপূর্ণ হয়। ঠিক আছে, রিমন কাজী, তারপর হচ্ছে সিদরাতুল মুনতাহা সবাই অ্যান্সার করতেছে রোগ প্রতিরোধ করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে স্নেহ, শর্করা বা কার্বোহাইড্রেটের কাজ কি? কার্বোহাইড্রেটের কাজ কি দেখি কেউ কেউ আনসার করতে পারবা। কার্বোহাইড্রেটের হচ্ছে দেহে শক্তি উৎপাদন করে। দেহে শক্তি উৎপাদন করে। দেখো আমাদের কিন্তু অনেকগুলো কথা এখান থেকে জানা হলো। ঠিক আছে, এবং আমার বেসিক যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু আবার ঝালাই করা হচ্ছে। আমার বেসিক ব্যাপারগুলোকে সুন্দরভাবে ঝালাই করে নিতেছি আমি। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই খাদ্যের উপাদান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আমাদের আর বাঁচবে না। তাহলে আমি আর একটা প্রশ্ন করি তোমাকে, বলো তো খাদ্যের প্রধান উপাদান কয়টা? খাদ্যের প্রধান উপাদান কয়টি? খাদ্যের প্রধান উপাদান কয়টি? কে কে পারবে দেখি। খাদ্যের প্রধান উপাদান কয়টি? রিয়ামণি, রিয়ামণি কিন্তু অ্যান্সার করছে, নিশি অ্যান্সার করছে, পারবিন অ্যান্সার করছে যে খাদ্যের প্রধান উপাদান হচ্ছে 6টি। কি কি? শর্করা, আমিষ, ভিটামিন, তারপর হচ্ছে স্নেহ, তারপর হচ্ছে পানি আর খনিজ লবণ, মোট 6টা। চলে যাব পরবর্তী প্রশ্নে।
আমরা একটু আগে জানলাম যে ভিটামিন সে দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন আমরা একটু অ্যানালাইসিস করব, একটু গবেষণা করব এই ভিটামিনের অভাব দেখা দিলে দেহে কি কি রোগ হতে পারে, অর্থাৎ ভিটামিনের অভাবে দেহে কি কি রোগ হতে পারে। দেখি কে কে অ্যান্সার করতে পারো। আমাদের প্রশ্নটা হচ্ছে, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? সাবরিনা ওর সব থেকে বড় বুক ফাটা কষ্ট নিয়ে একটা অভিযোগ করছে যে আমার কমেন্ট দেখেন না ভাইয়া। তাহলে ওর কমেন্ট দেখলাম, ধন্যবাদ সাবরিনা। আমি সবার কমেন্ট দেখে, হয়তো বা কারো হচ্ছে কমেন্টটাকে পড়া হয় না, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের দোয়া যেটা সব থেকে বেশি কাজে লাগবে, যেটা তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবে, তোমাদের জন্য অনেক দোয়া রইল যারা হচ্ছে আজকের এই ক্লাসে এই প্রশ্ন সলভ সেশনের ভিতরে যুক্ত আছো এবং খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে তোমরা অ্যান্সার করতেছো। তোমাদের জন্য নিউরন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য দোয়া রইল, আমার পক্ষ থেকে দোয়া রইল তোমরা যেন ভালো করতে পারো। অনেকে কিন্তু অ্যান্সার করছে 13 অ্যান্সার করছে ভিটামিন ই। তাহলে অ্যান্সার হচ্ছে ভিটামিন ই। ভিটামিনের ই এর অভাবে কি হয়? প্রজনন ক্ষমতা কমে যায়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়। এবার আমি তোমাকে প্রশ্ন করি, তুমি বলো ভিটামিন কে এর অভাবে কি হয়? আমি দুইটা বলে দেই। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, ভিটামিন বি এর অভাবে হয় বেরি। এবার তুমি বলো যে ভিটামিন কে এর অভাবে কি হয়? দেখি এইটা কে পারে। মেহেদি আমাদের সাথে যুক্ত আছে, মেহেদি ভাইয়া, ধন্যবাদ মেহেদি ভাই। বলো তো ভিটামিন কে এর অভাবে কি কি হতে পারে? ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধা, অনেকে বলছে রক্ত জমাট। এটাকে তুমি ঘুষিয়ে বলতে গেলে একটু ঘুষিয়ে বলবা অতিরিক্ত রক্তক্ষরণ, অর্থাৎ কোন অঞ্চল কেটে গেলে রক্তটা সহজে জমাট বাঁধতে চায় না যদি ভিটামিন কে এর অভাব দেখা দেয়। ঠিক আছে, ভিটামিন কে এর অভাব দেখা দিলে তাহলে হচ্ছে গিয়া রক্তটা জমাট বাঁধতে চায় না। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন হচ্ছে, বলতো ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে আমি একটু হিন্টস দিয়ে দেই, সেটা হচ্ছে এক ধরনের শিশুদের হাড় সংক্রান্ত, অস্থি সংক্রান্ত রোগ হয়। সেটা কি রোগ বলতো? ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? দেখি কে কে অ্যান্সার করতে পারো। জান্নাত, দুঃখিত আপু, সবার আগে বলছে ও ও অনেক সুন্দর এবং হচ্ছে গিয়া ভালো একটা স্টুডেন্ট, খুবই মনোযোগী। ঠিক আছে, ধন্যবাদ, তোমার একটু প্রশংসা করে দিলাম। আমাদের সাথে যুক্ত আছে সুমাইয়া ইসলাম চাঁদনি, ধন্যবাদ তোমাদের সকলকে, ধন্যবাদ মন থেকে প্রাণ থেকে, তোমাদের জন্য দোয়া রইল। এই তো অনেকে অ্যান্সার করতে পারছে, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা এই ভিটামিন অভাব সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে আমরা আশা করি অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। যাদের যেই ভুলগুলো ছিল সেগুলো এখান থেকে সেরে গেল। পরবর্তী প্রশ্ন চলে যাই। তোমাদের হয়তো বা এখন একটু বোরিং লাগতে পারবে, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো। আমরা একটু দ্রুত শেষ করব, দ্রুত অ্যান্সার করে দেবা, প্রশ্ন দেখার মাত্রই অ্যান্সার করে দেবা, কারণ তুমি হচ্ছে নিউরনের স্টুডেন্ট, তুমি হচ্ছে মেধাবী। তুমি তোমার মেধাটাকে যাচাই করো এবং তুমি পড়াশোনা করো, তোমার ভিতরে একটা স্পিরিট আছে, ইনশাল্লাহ সেই স্পিরিট তোমাকে গন্তব্যে পৌঁছাবে। ঠিক আছে, প্রশ্নের অ্যান্সার করো। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? দ্রুত অ্যান্সার করো, মানবদেহের সবচেয়ে বড় অ্যান্সার নাম কি? নীলপরি, তারপর হচ্ছে গিয়া বন্যা, তোমাদের কমেন্ট পড়ি, তোমাদের জন্য দোয়া রইল, তোমরা অ্যান্সার করতেছো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বলো 14 নম্বরের অ্যান্সার কি হবে? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? এই যে তোমাদের এই প্রশ্ন সেশন যেই ব্যাপারটা থাকে, মানে প্রশ্ন সলভ সেশন, এগুলো কেন নেওয়া হয়? এটা নেওয়া হয় এই কারণেই, দেখো অনেকে কিন্তু পারো কিন্তু একটু ভুল করে যাচ্ছ তোমরা।
ঠিক আছে, যে তুমি পারা জিনিস ভুল করে আসো এবং তুমি কনফিডেন্টলি হচ্ছে ঘুমাও যে আয় হায় আমার তো এই অ্যান্সারটা হবেই, কিন্তু দেখা যায় তুমি পাইছো 0। কেন পাও? দেখো, যারা যকৃত অ্যান্সার করছে তারা কিন্তু পড়াশোনা করে না এমনটা না, কিন্তু তাদের পড়াশোনার ভিতরে একটু গ্যাপ আছে, যার কারণে তারা যকৃত অ্যান্সার করছে। এটা যকৃত অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হচ্ছে ত্বক। কিভাবে? বলা হয়েছে মানবদেহের সব থেকে বড় অঙ্গ, ঠিক আছে, আমরা যে পঞ্চ ইন্দ্রিয় পড়ি তার ভিতরে কিন্তু এই ত্বকটা আছে। মানবদেহের ত্বক একটা অঙ্গ, ঠিক আছে, তাহলে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক। এবার আসো, তুমি যে অ্যান্সারটা করছো যকৃত, এটা কি হবে? এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি। গ্রন্থি মানে কি ভাইয়া? গ্রন্থি মানে হচ্ছে যেখান থেকে হরমোন, এনজাইম ইত্যাদি নিঃসরণ হয়, মানে সেখান থেকে হরমোনটা আসে। আর হরমোনের কাজ কি? হরমোনের কাজ হচ্ছে কোন একটা রাসায়নিক কার্যক্রম যেটা তোমার দেহের ভিতরে ঘটবে সেইটাকে উদ্দীপিত করা, উত্তেজিত করা, ওই কাজটা করার জন্য তাকে তাগিদা দেয়া, এটাই হচ্ছে হরমোনের কাজ। এই হরমোনের কাজ যেখান থেকে হরমোনটা নিঃসরণ হয় সেটাকে বলা হয় গ্রন্থি। আর মানবদেহে যতগুলো গ্রন্থি আছে তার ভিতরে সব থেকে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃত, যেটাকে মানবদেহের ল্যাবরেটরি বলা হয়, মানবদেহের রসায়নাগার বলা হয়। কাকে? এই যকৃতকে ল্যাবরেটরি বা রসায়নাগার বলা হয়, কারণ এটার মাধ্যমে মানবদেহের যত রাসায়নিক কার্যক্রম আছে ম্যাক্সিমাম কার্যক্রম কমপ্লিট হয় এই হরমোন নিঃসরণ মাধ্যমে। এবার আসো ফিমার, ফিমারের কাজ কি? ফিমার হচ্ছে সবচেয়ে বড় অস্থি, বড় অস্থি, সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। নিউরন কি? নিউরন হচ্ছে, তুমি বলবা ভাইয়া বেস্ট কোচিং ফর নার্সিং এডমিশন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্ষেত্রে, কারণ তোমার ওই বিশ্বাসটা নিউরনের প্রতি তৈরি হয়েছে। আমার ক্ষেত্রে যদি প্রশ্ন এরকম হয়, অ্যান্সার হবে নিউরন হচ্ছে মস্তিষ্কের গাঠনিক একক, মস্তিষ্কের গাঠনিক একক। নিউরন কি? মস্তিষ্কের গাঠনিক একক। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো অ্যান্সার পড়লাম যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক, মানবদেহের ভিতরে সব থেকে বড় গ্রন্থি যেখান থেকে হরমোন নিঃসরণ হয় ওই জায়গার নাম হচ্ছে কি? তোমার হচ্ছে যকৃত। এবং ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি। নিউরন হচ্ছে মানবদেহের মস্তিষ্ক গঠনের গাঠনিক একক। তোমাকে একটা প্রশ্ন করার মাধ্যমে আমরা এটাকে শেষ করব। তুমি বলো মানবদেহের সবচেয়ে ছোট অস্থি, এটার নাম কি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? মানবদেহের ছোট অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? স্টেপিস। স্টেপিস। এটা কোথায় থাকে? এটা মধ্যকর্ণে থাকে, কানের মধ্যখানে, এবং এটি একটি তরুণ অস্থি, এটাকে ভাঁজ করা যায়। স্টেপিস মধ্যকর্ণে অবস্থান করে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্নকে আমরা সলভ করতে পারবো। এই সংক্রান্ত যেই প্রশ্নগুলো আসবে তুমি বলবা যে ভাই বেসিক মানে বলতে আমি কি পড়বো, এইগুলাই ভাই বেসিক, এগুলো থেকেই প্রশ্ন আসে নার্সিং, ঠিক আছে। তাহলে আমরা এগুলোকে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। হ্যাঁ, এই তো রিয়া রুদ্রা আনসার করছে যেটা কানের মধ্যখানে থাকে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। এবং আমি আমার যারা স্টুডেন্ট আছে আমি জানি এরা খুব ট্যালেন্টেড, খুব ব্রিলিয়ান্ট, তারা প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবে। অ্যান্সার করে দাও। বাম ফুসফুসে কয়টি গ্রন্থ থাকে? বাম ফুসফুসে কয়টি গ্রন্থ থাকে? বাম ফুসফুসে কয়টি গ্রন্থ অথবা খণ্ড থাকে? বাম ফুসফুসে কয়টি খণ্ড থাকে বলো? আমি একটু ক্লিয়ার করি। একটা হচ্ছে ফুসফুসের লোব মানে খণ্ড, আর একটা হচ্ছে লোবিউল মানে হচ্ছে খণ্ডাংশ। প্রশ্ন আছে লোব বা খণ্ড, এটা কি পারবা? এই যে আমি এটা রিদিশা কিন্তু একটু ভুল অ্যান্সার করছে, এই জন্য ক্লিয়ার করলাম। এখানে বলা হয়েছে খণ্ড,
বাম ফুসফুসে কয়টি খণ্ড থাকে? বাম ফুসফুসে খণ্ড থাকে হচ্ছে 2টা। আর ডান ফুসফুসে কয়টা থাকে? ডান ফুসফুসে খণ্ড খণ্ড থাকে কয়টা? 3টা। 10টা। এটা দ্বারা আমি কি পড়তে পারি? এই যে লোবিউল বা খণ্ডাংশ, এই 3টা খণ্ডের ভিতরে 10টা খণ্ডাংশ থাকে ডান ফুসফুসে। ডান ফুসফুসে 3টা খণ্ড থাকে, 10টা খণ্ডাংশ থাকে। বাম ফুসফুসে 2টা খণ্ড থাকে, 8টা খণ্ডাংশ থাকে। এটা বাম ফুসফুসে। ঠিক আছে, আমাকে এইভাবেই একটা প্রশ্ন থেকে 4টা প্রশ্নের সলভ করেই তারপর হচ্ছে প্রিপারেশন গোছাতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি একটা আলাদা আলাদা প্রশ্ন প্রত্যেকটাকে সলভ করতে যাও তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি প্রশ্ন সলভ করা লাগতেছে। ঠিক আছে, তাহলে আমাদের সাথে থেকে এইভাবেই তুমি সলভ করবে এবং আশা করি এইভাবে সলভ করার মাধ্যমে তোমার প্রশ্নগুলো সুন্দরভাবে মনে থাকবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। এখন আমি জানি সবার ভিতরে একটা ক্লান্তি ভাব আসছে, অনেকক্ষণ হচ্ছে ক্লাসটাকে করতেছো, তোমাদের অনেক ধন্যবাদ। এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আজকে যারা একটু কষ্ট হওয়ার পরেও ক্লাসটাকে করছো, তোমাদের কিন্তু এই ক্লাসটা অনেক কাজে লাগবে, কাজে আসবে। এবং আমি ওই সকল ব্যক্তিদের আহ্বান করতে চাই যারা আজকে মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে একটু ডিপ্রেসড, একটু চিন্তা ভাবনার ভিতরে আসো যে তুমি নেক্সট প্রফেশন হিসেবে কাকে চুজ করতে পারো। সেক্ষেত্রে রয়্যাল প্রফেশন নার্সিংটাকে তুমি চয়েস করতে পারো, যেক্ষেত্রে তুমি এটাকে সফল হওয়ার জন্য, গন্তব্য যাওয়ার জন্য তুমি নিউরনের সাথে থাকতে পারো। ইনশাল্লাহ নিউরন তোমাকে শেষ পর্যন্ত তোমার গন্তব্যে পৌঁছে দেবে। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? দ্রুত অ্যান্সার করো। 16 অনেকেই অ্যান্সার করতেছে। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল। এবং তুমি জেনে রাখো হৃৎপিণ্ডের প্রসারণ সংকুচিত হওয়ার পরে প্রসারিত হয়, এই প্রসারণটাকে বলা হয় ডায়াস্টোল। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? ডায়াস্টোল বলে। তাহলে আমরা জেনে রাখবো যে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। আশা করি এই ব্যাপারগুলো থেকে আমাদের প্রশ্নে আর বাঁচবে না। চলে যাব পরবর্তী কোশ্চেনে। দেখি এইটা যদি কেউ না পারে তাহলে তার কিন্তু খবর আছে। ঠিক আছে, এই প্রশ্ন আমার স্টুডেন্ট পারবে না, এইটা কখনোই হইতেই পারে না। তুমি বলো তো মানবদেহের করটি, মানবদেহের করটির গঠনে কয়টি অস্থি থাকে? মানবদেহের করটির গঠনে কয়টি অস্থি থাকে? এই যে আমার এই মুখমণ্ডলীয় অঞ্চল, যেখানে মাথা, কান, মুখমণ্ডল ইত্যাদি থাকে, এই টোটাল অঞ্চলটাকে বলা হয় করটি। আর যেটাকে আমি মাথার ছাদ বলি, ছাদ, এটাকে বলা হয় করটিকা। আমি একটু পরে আসি করটিকায়। বলো তো করটিতে কয়টা অস্থি থাকে? আগে বলো করটিতে কয়টি অস্থি থাকে? দ্রুত দ্রুত, আমরা আর বেশি সময় নেব না। করটিতে কয়টি অস্থি থাকে? করটিতে কয়টি অস্থি থাকে? দ্রুত অ্যান্সার করে দাও। করটিতে কয়টি অস্থি থাকে? 29টি। আর করটিকা, যেটা শুধুমাত্র আমার মস্তিষ্ককে ঢেকে রাখে, আমার উপরের অঞ্চলটা, এখানে থাকে 8টি। এখানে থাকে 8টি। আমার ফেস বা মুখমণ্ডল, এটা কিন্তু এই করটির ভিতরের অঞ্চল। এখানে মুখমণ্ডল থাকে, এই মুখমণ্ডলের গঠনে থাকে কয়টা? 14টি। এই ইনফরমেশনগুলো আমাকে মনে রাখতে হবে। 26টি কোথায় থাকে? 26টি থাকে আমার উদর গহ্বরটাকে গঠন করে, মেরুদণ্ড। মেরুদণ্ডের গঠনে থাকে কয়টা? 26টা। আর বক্ষ মানে সামনের যে ব্যাপারটা আছে, এখানে দুই পাশে পরশুখা থাকে, 12 12 24টা, আর একটা স্টারনাম থাকে, মোট হচ্ছে 25টা। এটা হচ্ছে বক্ষপিঞ্জর গঠন করে। আর দুই পায়ে দুই হাতে 30 30 60টা, এই হাতেও আছে 30টা, এই হাতে 30টা, 60টা। আবার পায়ের ক্ষেত্রে দুই পায়ে দুই হাতে 30টা 30 60টা থাকে। ঠিক আছে, তাহলে এই অস্থি সংক্রান্ত প্রশ্ন কিন্তু আমাদের আর বাঁচবে না। করটির গঠনে থাকে 8টা। করটিকা, যেটা টোটালি মুখমণ্ডল, কান টান সব মিলে আছে, সেখান থেকে 29টা। মুখমণ্ডল থাকে 14টা, আর করটিতে থাকে 8টা। 26টা থাকে পিছন সাইডের মেরুদণ্ড গঠনে, আর সামনের সাইডের বুকটাকে, বক্ষপিঞ্জরটাকে গঠন করে মোট 25টা অস্থি। ইনশাল্লাহ আমরা এগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। চলে যাব পরবর্তী প্রশ্নে। আজকে এই ক্লাসটায় যারা মনোযোগ সহকারে আজকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন,
তাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের জন্য নিউরন নার্সিং ভর্তি কোচিং তার পক্ষ থেকে তোমাদের অনেক অনেক দোয়া থাকবে। যারা এখনো প্রিপারেশনটাকে গোছানোর জন্য একটা মূল মন্ত্র, একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছো, তাদের জন্য আমার কথা হচ্ছে তোমরা দ্রুত নিউরনের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের পেইড ব্যাচ, আমাদের অফলাইন ক্লাস সবগুলোতে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনটাকে আরো গোছাও। এবং আমি আবারও শেষবারের জন্য বলি, প্রিপারেশন তোমাকে নিতেই হবে যদি তুমি সত্যিকারের একটা ভালো প্রফেশনকে চুজ করো কিংবা প্রফেশনের দিকে যেতে চাও। সেক্ষেত্রে তুমি অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। আর ডিপ্রেশন যদি তোমার গায়ে লেগে যায় তাহলে কিন্তু তোমার জন্য অনেক অনেক মানে হচ্ছে গিয়ে বিপদ আছে। সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের বিশ্বাসটাকে, নিজের ভিতরটাকে একদম মজবুত করতে হবে। ডিপ্রেশনকে একেবারে ওই কাগজের মতো মুছড়িয়ে তারপর সে ডাস্টবিনে ফেলে দিয়ে নিউরনের সাথে যুক্ত হয়ে তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে তোমাকে প্রুভ করতে হবে। আজকে যারা মেডিকেল পরীক্ষার পরে তোমাকে বিভিন্ন প্রকার খোঁচামূলক কথা বলছে, তাদেরকে প্রমাণ করে দিতে হবে যে আমি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছি। ইনশাআল্লাহ আমি নার্সিং পড়ার মাধ্যমে একজন যোগ্য, একজন দক্ষ নার্স হয়ে আমি আমার মানব সেবাটাকে ইনশাআল্লাহ আমার শেষ বিন্দু, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জারি রাখবো। এই স্পিরিট, এই বিশ্বাস রেখে তুমি তোমার প্রিপারেশনটাকে নিউরনের সাথে গোছাও। তোমাদের সকলের জন্য শুভকামনা এবং অনেক অনেক বেশি দোয়া রইল। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।